সবার জন্য সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর। ন্যায্য দাবি মানতে সরকারের মান অভিমানের সুযোগ নেই বললেন তারেক রহমান। 2 দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিভিন্ন দলের 20 নেতাকর্মীর। 1100-র বেশি এজেন্ট শনাক্ত, অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশনে সরকার। গরু ও খাসির চামড়ার নতুন দাম নির্ধারণ। মারিয়া ঋতুপর্ণারা ফিরলেও জায়গা হয়নি সাবিনা সানজিদার। বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রতারক চক্রের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র বাংলাদেশ পুলিশের সদস্যের পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবার এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে আরও বলা হয়, প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ন্যায্য দাবি মানতে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক নামে সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে উঠতে এবং এ কারণে হুমকি ধামকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। তিনি বলেন, প্রতিটি নাগরিক নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের সুযোগ নেই। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশা জানিয়ে তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। এই সরকারের মাধ্যমে দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে জনগণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের 20 নেতাকর্মী। রোববার সন্ধ্যা 6টার কিছু পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর আগে প্রথম দফার বৈঠকে অংশ নিতে এদিন বিকেল 5টা 20 দিকে বিভিন্ন দলের নেতাকর্মীরা যমুনায় প্রবেশ করেন। এদিন প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কায়ুম, মুজিবুর রহমান মঞ্জু, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এরপর দ্বিতীয় দফায় বৈঠকে অংশ নিচ্ছেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজার ও মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। এছাড়া সন্ধ্যা 7টায় আরও কয়েকটি রাজনৈতিক দলের 9 জন প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। এর আগে শনিবার সন্ধ্যার পর থেকে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে এই তথ্য জানান তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছেন, ইতোমধ্যে জুয়ার সাথে জড়িত 1000-এর বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার জানা মতে কোনো জুয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকলে সেগুলো দ্রুত রিপোর্ট করুন। ফেসবুক পোস্টে তিনি বলেন, সাইবার স্পেসে জুয়া খেলা নিষিদ্ধ।
সরকার সাইবার স্পেসে জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 20-এর ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সাথে জড়িত সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এই আইন অনুসারে সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস, ডিভাইস তৈরি, পরিচালনা করা, জুয়া খেলা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপনের সাথে জড়িত থাকাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে এবারও 5 টাকা বাড়িয়ে 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছে সরকার। আর ঢাকার বাইরে 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা করা হয়েছে। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম 2 টাকা বাড়ানো হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই সব কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়া 20 থেকে 22 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতি পিস 1350 টাকার নিচে কেনা যাবে না এবং ঢাকার বাইরে চামড়া 1150 টাকার নিচে কেনা যাবে না। গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম 20 থেকে 25 টাকা এবং বকরির চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। 24 মে গ্রামের কাগজে জেলা জুড়ে শাখা অফিস খুলতে সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট, ভুয়া অনুমোদনে চলছে মিনি মেডিকেল কলেজ সংবাদ প্রকাশের পর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে কেশবপুরে অবস্থিত সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে এই অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। এ সময় প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেটি বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানের পরিচালক মিলন হোসেনকেও 30,000 টাকা জরিমানা করা হয়েছে। মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট আনতে বন্ধুকে নিয়ে যশোর অফিসে যান কলেজ ছাত্র আসিফ হোসেন। ফেরার পথে ট্রাক চাপায় তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন তার বন্ধু রকিবুল ইসলাম শুভ। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুর 2টার দিকে যশোর ঝিনাইদহ মহাসড়কে যশোরের খয়েরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আসিফ সদর উপজেলার চুরবনকাঠি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আসিফ ও রাকিব পালবাড়ি টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এবার খেলার সংবাদ। জর্ডানে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে আজ নারী ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। স্কোয়াডে ফিরেছেন 9 বিদ্রোহী ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও 2 শামসুন্নাহারদের রেখে 23 সদস্যের দল দিয়েছেন কোচ পিটার বাটলার। তবে বিদ্রোহীদের মধ্যে বেশ কিছু সিনিয়রদের জায়গা হয়নি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, সঞ্জিদা আক্তার ও মাতসুসীমা সুমাইয়া। আগামী 31 মে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অন্য ম্যাচটি 3রা জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বেন মেয়েরা। এই টুর্নামেন্ট শেষে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। আগামী 23 জুন শুরু হবে এশিয়ান কাপ আর শেষ হবে 5 জুলাই। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশের সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশ সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে। শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলিস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউগিনি, সলেমান দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান। ডিআইয়ের দাবি, যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতির পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে।
এতে বলা হয়, চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা। প্রতিবেদনে আরও বলা হয়, চীন চাইছে তাইওয়ানকে তার মূল ভূখণ্ডে একীভূত করতে, নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং 2050 সালের মধ্যে প্রযুক্তির স্বনির্ভরতা অর্জন করতে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। কান সৈকতের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের 78তম আসরের পর্দা নেমেছে। গত 13 মে শুরু হয়েছিল এবারের আসর। কানের শেষ দিন শনিবার 24 মে। সমাপনী দিনে বাজিমাত করেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। এই সিনেমাটি 78তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন হিসেবে উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে। এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা কান চলচ্চিত্র পুরস্কার জিতল। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টায় খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।